স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ঐক্য সার্বভৌমত্ব নির্বাচন নিয়ে। আমাদের সাথে কথা বলবার জন্য অত্যন্ত একজন উপযুক্ত রাজনীতিবিদ রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাই। সার্বিক অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আমরা ঐক্য সার্বভৌমত্ব নির্বাচন এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং একটা পরিস্থিতিটা কেমন জানি একটি মনে হচ্ছে যে স্পিড নিয়ে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, সেই স্পিডটার কোথাও না কোথাও মনে হচ্ছে একটু ধাক্কা খাচ্ছে কিনা। এবং সেই ধাক্কারই একটা বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের যে পদত্যাগের প্রশ্নটি এসেছে, সেই প্রশ্নটি, এবং সেই কারণের জন্য আজকে দেখেছি আমরা বিএনপির পক্ষ থেকে তারা ডক্টর ইউনূসের সাথে তারা করণ করেছে, কথা বলেছে। 4 জন স্থায়ী কমিটির সদস্য সেখানে গিয়েছেন, ডক্টর খন্দকার মোশাররফ স্যার সেখানে নেতৃত্ব দিয়েছেন এবং অনেক অনেক কথা বলেছেন। আপনি বিএনপির যে বক্তব্য সেটি আপনাকে হয়তো আমি একটু পরে তুলে ধরবো। আপনি নিজে হয়তো পত্রপত্রিকা দেখে এসেছেন, অনলাইন দেখে এসেছেন। তবে এই যে ক্ষোভ হতাশা থেকে ডক্টর ইউনূসের যে সরে যাবার কথাটি এসেছিল, এর উৎপত্তি কোত্থেকে, কিন্তু এর কি কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা আসলেই তিনি এটি বলেছেন বা বলছেন, করতে চাচ্ছেন? এটা তো জনাব নাহিদ ইসলাম বিবিসিকে সাক্ষাৎকারে বলেছিলেন। আপনার বিশ্লেষণ কি? জি, আপনাকে ধন্যবাদ। এটা সত্যি দুঃখজনক। 24-এর যে গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেটাকে আমি মহান অর্জন বলেই মনে করি। এবং এই গণঅভ্যুত্থানে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সঙ্গে অনেক পথচারী নেতাকর্মী, ছাত্র সংগঠনের নেতাকর্মী, তারা অকাতরে জীবন দিয়েছে। আমি তাদের মাগফিরাত কামনা করি। অসংখ্য ছেলে মেয়ে এখনো তারা বিছানায় কাতরাচ্ছে, আহত। মাঝে মাঝে তারা যখন রাস্তায় নেমে আসে, তখন মনে হয় এই সরকারটা কি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে? মানে আমরা তো তাদের কাছে দায়বদ্ধ, ঋণী। তারা কেন রাস্তায় এসে দাঁড়িয়ে যাবে? সরকার তো দায়িত্ব নিয়েছিল। বাধ্যই বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায়, তাহলে এই শহীদ এবং যারা আহত, তাদের দায় এবং দায়িত্ব বিএনপি কাঁধে তুলে নেবে। এটা তো এই সরকারের দায়িত্ব ছিল। ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। তাদের যে নেতা, সেই ফাউন্ডেশনে তারা নেতা বা দায়িত্বশীল পদে ছিল, কিন্তু হঠাৎ করে এই দায়িত্ব ছেড়ে তারা চলে গেছে। একজন না, এক একটি ব্যক্তি। কিন্তু কোন অবস্থায় গেছে, কত টাকা উঠেছিল, তাদের জন্য কি তারা করছে, এইগুলো কিন্তু তারা ব্যাখ্যা করে বলে যায় না। এই কথাটি কেন আমি উত্থাপন করলাম? ডক্টর ইউনূস, আপনার বোধহয় স্মরণ আছে, ক্ষমতা নেওয়ার পরপরই কিছুদিন, 1-1.5 মাসের মধ্যে বলেছিল তার সরকার শিক্ষার্থীদের সরকার। শিক্ষার্থীরা তাকে এই অবস্থানে বসিয়েছে। লক্ষণীয়। এই গণঅভ্যুত্থান শিক্ষার্থী, ছাত্র এবং জনতার মিলিত চেষ্টা। শিশুরাও সেখানে অংশগ্রহণ করেছে। বয়োজ্যেষ্ঠদের কথা আমি বাদে দিলাম। শিশুরা মায়ের সঙ্গে, মায়ের কোলে তারা রাস্তায় নেমে এসছে, অথবা ছাদের উপর গিয়ে দাঁড়াইছে, তারা গুলিবিদ্ধ হয়েছে। এই ধরনের প্রায় শতাধিকের উপরে শিশু শহীদ হয়েছে। এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। তো শুধু শিক্ষার্থীদের কথা বলল, শিশুদের সরকারও তো বলতে পারত, মানে তাদের সম্মান, তাদেরকে স্মৃতিতে আনার জন্য। তিনি 1 মাসের আন্দোলনের কথা বলেছেন, এবং 1 মাসে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি স্যালুট করি। কিন্তু 1 মাসের আগে 15টি বছরের একটা সম্মিলিত, বিএনপি সহ সম্মিলিত একটা আন্দোলন ছিল, যেখানে বিএনপিরই প্রায় 5,500 এই সুদীর্ঘকালে এই আন্দোলনে প্রায় 2000-এর কাছাকাছি শহীদ হয়েছে। কিন্তু বিএনপিরই এই 15 বছরের 5,500 আমরা নাম ধাম তার পরিচয় সহ উল্লেখ করেছে। সেই জায়গায় তার কৃতজ্ঞতা বোধ আমি অন্ততপক্ষে দেখি নাই। তিনি সঙ্গে করে মিস্টার ক্লিন্টন, এক্স প্রেসিডেন্ট আমেরিকা, তাকে মাস্টার মাইন্ড বলে একজনের সঙ্গে পরিচয় করাই দিয়েছে। অদ্ভুত ব্যাপার। 1 মাসের ভিতর কিছু যদি হয়ে যায়, তো আমার কাছে ধর্মীয় যারা রীতিনীতিতে বিশ্বাস করেন,
অর্থাৎ কোরআনের উপর যাদের আস্থা আছে, মৌলবীর কাছে গিয়ে যারা মানে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য যে দোয়া নিয়ে এসে মুক্তি চায়, এই কথাও সে উল্লেখ করে নাই। উনি এই জায়গাটাও ব্যাখ্যা করে নাই। এই 1 মাসের মাস্টার মাইন্ড যে উনি এইভাবে করেছেন ব্যাখ্যা দেয় নাই। ওই ছেলেটিও দাবি করে না তার আগে। আমি তো কোনোদিন কোনো ছাত্র সংগঠন, কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো জেলখাটা, মানে আমাদের ছাত্র সংগঠনে অনেকে নিখোঁজ, গুম। আমাদের এই যে সাবেক ছাত্র নেতা, যার নামটা আপনার সবাই চিনে, এম ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক ছিল ছাত্র দলের, বিএনপি সাংগঠনিক সম্পাদক, একাধিকবার তার আসন থেকে, সিলেটের আসন থেকে সংসদ সদস্য, আজ পর্যন্ত ফেরত আসেনি। ঢাকার চৌধুরী আলম, সে ফেরত আসেনি। এই ধরনের বিএনপিরই অসংখ্য, হাজার হাজার যারা ঘরে ফেরত আসে নাই, গুম হয়েছে। তাদের প্রতিও আমি এই সরকারের শ্রদ্ধা জানাতে বা তাদের স্মরণ করতে, তার রুহের মাগফিরাত কামনা করতে ডক্টর ইউনূসকে আমি খেয়াল করিনি, এবং এই সরকারের কোন উপদেষ্টাও তাদের বাড়িতে যায়নি। সর্বশেষ যে ছেলেটি নিহত হলো সাম্য বলে, ছাত্র দলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইনি এখনো ছাত্র দল আন্দোলন করছে। জুলাই যোদ্ধা ছিল, অবশ্যই জুলাই যোদ্ধা। লক্ষণের বিষয় হচ্ছে তার জানাজাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে হয়েছে। সব ছাত্র সংগঠন, ছাত্র দল সহ সেখানে উপস্থিত হয়েছে। এই জুলাই বিপ্লবের দাবিদার যারা, তারা ওখানে কেউ হাজির হয় নাই, এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে নাই, প্রতিবাদ করে নাই। আমি এই সমগ্র ঘটনাগুলো উল্লেখ করছি এই জন্যে, 9 মাসে 9টি সংস্কার হয়েছে বা 9টি উদ্যোগ নেওয়া হয়েছে, এরকম কথা আমি শুনিনি। আপনি শুনছেন কিনা আমার জানা নাই। তিনি সংস্কারের কথা বলে তো, এটা নির্বাচনের ব্যবস্থা জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। দিন তারিখ এখন আমরা দিতে পারিনি ঠিকই, কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আপনার স্মরণ থাকতে পারে যে 90-এর গণঅভ্যুত্থানের পরে একজন প্রধান বিচারপতি তৎকালীন বাংলাদেশের, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, আমাদের অহংকার করা অনেকগুলো জায়গার ভিতরে মিস্টার শাহাবুদ্দিন একজন, যেমন শহীদ জিয়া রহমান, বেগম জিয়া, অহংকারের জায়গা। এই কারণে বলি, শহীদ জিয়া রহমান যখন স্বাধীনতা ঘোষণা করছে না, কোনো নেতা না তিনি, তরুণী বলবো তাকে, তুলনা মেজর, কেউ তাকে বলে নাই। যখন সিনিয়র নেতারা শেখ মুজিব সহ তাজউদ্দিন বা ওই লেভেলের মানুষরা যখন ব্যর্থ হয়েছে, তখনই তিনি কিন্তু ওই রিভোল্ট বলে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। বেগম খালেদা জিয়া, যারা বাংলাদেশে ওই সময় 91 ইলেকশনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে আওয়ামী ঘরানার রাজনীতিবিদ, তারা তো বিএনপিকে রাজনীতিবিদই মনে করে না, বিএনপি সংগঠনে না। তাদের ভাবসাব, চুলের গঠন, পোশাক, হাঁটার স্টাইল, মনে হবে যেন সব একটা দেবদূত, গণতন্ত্রের দেবদূত। তারা মানেই নাই। এমনও, মানে শেষ করে দিই, এমনও বলেছে ওনার শিক্ষা কি, ওনার পরিবার কি, উনি কিভাবে আসলেন, অবাক কাণ্ড। এমনকি 90-র পরে 91-এ কলকাতা বিমানবন্দরে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিএনপি কয়টা সিট পেতে পারে, খুব বেশি হলে 10টা, 300টার মধ্যে 10টা। কি মর্মান্তিক! 91 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা বিরোধী দলে বসছিলেন, তারা তো সরকার গঠন করে ফেলেছিল তখন একেবারে, কে মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থ সব। সেই জন্য সেই বেদনাটা তিনি মানতে পারেন না বলে অল্পদিন পরেই তিনি বলেছিলেন, এই সরকারকে 1 মিনিটও আমি স্বস্তিতে থাকতে দেবো না। কি ভয়ঙ্কর! এরকম অবস্থা, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করে যে সরকারটি এসেছে, সেটি এখন ডক্টর ইউনূসের। কিন্তু ইউনূস সাহেব 9 মাসের মধ্যেও
কি অবাক কাণ্ড, গণতন্ত্রে কিভাবে উত্তরণ তিনি ঘটবেন। আমরা জানি সিঁড়ি একটাই, একটা বিল্ডিংয়ে 4টা সিঁড়ি থাকতে পারে, কিন্তু এই বিল্ডিং একটাই সিঁড়ি, গণতন্ত্রের উত্তরণের জন্যে সেটা ইলেকশন, এর কোনো দ্বিতীয় মাধ্যম নাই। তো ওই ইলেকশনে ওই সিঁড়িটাও আমি মানুষের কাছে ছেড়ে দিতে নারাজ। হাসিনা ইলেকশনের নামে তামাশা করছে 3টা, আর ইনি ইলেকশনই করবেন না, পাপকানাইরা। এই যে একজন উপদেষ্টা মহিলা পরিবেশ, রেজওয়ানা, মিসেস রেজওয়ানা, আমি আমি সামনাসামনি পাই নাই, শুধু ইলেকশন করার জন্য তো আমরা আসি নাই, তাই বলেছেন তিনি। এবং ওইটাও বলেছেন যে ডিসেম্বর টু জুনের মধ্যে, 25শে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন, এটাও বলেছেন। একই সাথে বলতে শুধু ইলেকশনের জন্য তো আমরা আসি না, এটাও বলেছেন। জি, ওই যে সাবুদ্দিন সাহেবের সঙ্গে কথা বললাম না, ঠিক শপথ নেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্টে যাচ্ছি, কিন্তু ইলেকশনের পর আমি আবার চিফ জাস্টিস। কি মানে ফিরে যাব না, আপনি কি ব্যক্তিত্ব। কেউ একেবারে এমপি হলে পরে ছাড়তে চান, আবার হতে চায়, মন্ত্রী হলে আবার হতে চায়, প্রেসিডেন্ট হলে আবার হতে চায়। চিফ জাস্টিস, প্রেসিডেন্ট সর্বোচ্চ 1 নম্বর ব্যক্তি, শর্ত দিয়ে প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি চলে যাবে। 3 মাসের মধ্যে সংবিধানে লেখা আছে একটি সরকারের বিদায়ের পর 90 দিনের মধ্যে নির্বাচন, মানে নির্বাচিত সরকার আসতে হবে, এবং উনি তাই করেছিলেন। তখন তো এরশাদের প্রশাসন, যে পুলিশ বাহিনী ছাত্রদের উপর বাস উঠাই দিয়েছিল, খেয়াল আছে কিনা, সেই বাসের 4 জন, সেলিম দেলোয়ার সহ রাফুন বসে নিয়ে, সেই পুলিশ দিয়ে রেখে তো ইলেকশন, মহসিনুলের সামনে, খুব সম্ভব। এই যে ঘটনাগুলো, ভালো ইলেকশন হয়নি, দেশে না সারা বিশ্বে 91-এর ইলেকশন, সে একটা দৃষ্টান্ত। তিনি আসার পরে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা যে একক ক্ষমতা ছিল সরকারের, তিনি এসেই কিন্তু এটা বাতিল করে দিয়েছিলেন, এই ক্ষমতা সরকারের। আমাদের এখনকার সরকারের যে আইন উপদেষ্টা, খুব বিখ্যাত ব্যক্তি, মিস্টার ডক্টর আসিফ নজরুল জি, ভালো ভালো কথা বলে, আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল, তিনি সবসময় মানুষের পক্ষ নেন। কিন্তু আসার 9 মাসের মধ্যে ডিজিটাল আইন, যে আইনে মানে বিদগ্ধ মানুষ না, শুধু নির্বিচারে প্রয়োগ করেছে হাসিনা, অনেকে মানে যাবজ্জীবনের মুখোমুখি হয়েছে। ওই যে চিত্রকর শহীদুল ইসলাম, জেলখানায় মারাই গেল একজন, সে আইনটা আজ পর্যন্ত স্থগিত বা বাতিল করা হয়নি। আমি অন্য কথা বাদ দিলাম। তো এই যে পরিস্থিতি, এই দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং সেই দায়ের একটা সিটে ফুটা এসছে, সে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। এবং সেটা কে বলছে? মিস্টার নাহিদ কে ছিল, তার ক্যাবিনেটের একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদায়, যে এখন একটা পার্টির, ডক্টর ইউনূসদের পরামর্শে তিনি একটি পার্টি করছেন, সেই পার্টি এনসিপির প্রধান, তিনি তার সঙ্গে দেখা করে বলেছেন উনি পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন। অভিমানে, ব্যর্থতায়, না অন্য কোনো কারণে, এটা আমি জানি না, কিন্তু তিনি তো ইচ্ছা ব্যক্ত করছেন। কেন এই পরিস্থিতিতে আসলো সেটা ব্যাখ্যা করেননি। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। কেন হবে? ওনার তো আরো 6 মাস আগে ওনার পেশায় ফিরে যাওয়ার কথা, 3 মাসের মধ্যে ইলেকশন হলে 6 মাস আগে তো ওনার পেশাতে ফিরে যাওয়ার কথা। কিন্তু এই সময়ের মধ্যে আমার জানা মতে চেয়ারে বসে, তাও এই ধরনের চেয়ার, মানে রক্ত স্নাত চেয়ার, সেই চেয়ারে বসে নিজেদের পারপাসগুলো পাশ করে নেওয়া, 6 মাস তার কোনো প্রতিষ্ঠান কর দিবে না, কোর্টের মাধ্যমে নিয়ে আসা, তার একটা কেসও সংগ্রাম আন্দোলন করার কারণে না। যে কেসগুলো, মামলাগুলো হয়েছে, আমাদের যে মামলা 60 লক্ষ আসামি, একটাও উনি বাতিল করেন না, একটাও না। তার মানে একটু আগে বলছিলাম না যে 15 বছরে যে আন্দোলনকে উনি শ্রদ্ধা করেননি, তার একটা এক্সাম্পল এই 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, উনার সব মামলা হাসিনা ক্ষমতা এসে
যা যা তার মামলাগুলো প্রত্যাহার করছিল, বেগম জিয়ার মামলা প্রত্যাহার করে নাই, বিএনপির মামলা প্রত্যাহার করেনি। ইনু তার মামলা সব প্রত্যাহার করে নিছেন, সাজাও প্রত্যাহার করে নিছেন। 60 লক্ষ মামলা তিনি প্রত্যাহার করেন, আসামির প্রত্যাহার করেননি। তো এই জায়গাটা কেন জানি ডক্টর ইউনূস হাসিনা একই রকম মনে হয়েছে। তো এই সব ঘটনা তার হতাশা গ্রাস করতে পারে, কারণ সময় তো ক্রমান্বয়ে একটা অদৃশ্য পথের দিকে এগোচ্ছে। সেই পথটা কি? আমার তো ধারণা তিনি যতটা সহজ মনে করেছিলেন অত সহজ মনে হচ্ছে না। তবে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, পিছন ফিরে যাই, যে 90-এর গণ আন্দোলনে আমার স্পষ্ট মনে হচ্ছে আমরা ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সম্মুখ সারিতে আপনারা, এবং কি উত্তাল সেই সময়কার, কোনো ফেসবুক নাই, মোবাইলও নেই, কিছুই নেই। তার মধ্যে কিন্তু আন্দোলনের যে ঘনঘটা, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি পালিয়ে থাকা, মধুর ক্যান্টিনে একটু ছোট্ট করে একটা প্রেস কনফারেন্স করে আবার অন্যদিকে সটকে যাওয়া, সেই 90-এর আন্দোলনের সাথে আপনারা যুক্ত ছিলেন। আপনি এখন জাতীয় রাজনীতিতে আছেন। এখন যে ছাত্ররা যে দলটি করলো, আপনি এই দুটা আন্দোলন এবং দুইটা কর্মকাণ্ড, যেমন আপনারা আন্দোলন করার পরেই কিন্তু আপনারা গিয়ে কোথাও নতুন কোনো দল গঠন করেননি। জাতীয় রাজনীতিবিদ যারা জাতীয় রাজনীতি করেছেন, আপনারা আপনাদের ছাত্র রাজনীতি তো শেষ করে পরবর্তীতে আপনার রাজনীতি এসেছেন। এই দুইটার মধ্যে পার্থক্য কিছু আপনি খুঁজে পান কিনা? যেহেতু আপনি ওই সময় রাজনীতি দেখেছেন, ছাত্র নেতা ছিলেন, এখনও আপনি জাতীয় নেতা হিসেবে এখনকার রাজনীতিতে যারা যুক্ত আছেন, বিশেষ করে আমি এনসিপির কথা বলছি, আপনি দেখছেন, আপনার মধ্যে কি মনে হয়? এটা সবগুলো অভিনব মনে হয়েছে আমার কাছে। যেমন 69 গণঅভ্যুত্থানের পরে একটা টিম বেরিয়ে আসছিল, সেই টিমটা পরবর্তী সময় 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কেউ শেখ মুজিবের সঙ্গে থাকছেন, আবার একটা অংশ বেরিয়ে গিয়ে আসম আব্দুর রবের সঙ্গে একটা রাজনৈতিক দল সরকারের অনিয়মকে প্রতিবাদ করে তারা জাসদ গঠন করছে। এটাকে আমি 69 গণঅভ্যুত্থানের একটা দৃশ্য, অর্থাৎ সেই সময়ের একটা টিম বেরিয়ে আসছে। 90 গণঅভ্যুত্থান ভিতরেও যেমন ভাষা আন্দোলনের প্রসঙ্গ আসলে 62 ছাত্র আন্দোলন বা শেখ মুজিবের পরবর্তীতে ছাত্র আন্দোলন, সবগুলো কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্ররা কখন দেয়? 24 গণঅভ্যুত্থানের পরে আমি বলবো ছাত্রদের চরিত্র বিতর্কিত করার যে উদ্যোগ, সেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে। ইউনূস সাহেব তার ক্যাবিনেটে এই প্রথম ছাত্র, ইউনিভার্সিটি তারা এখনো পাশ করে নাই, যা ছাত্র, কেউ কেউ অনার্সে আছে, কেউ মাস্টার্সে আছে, তাদেরকে এখানে টেনে এনে এই চেয়ারগুলোতে বসাইছে। এবং এই যে সম্ভাবনাময় একটা টিম বেরিয়ে আসছিল, যারা জাতীয় রাজনীতিতে ভবিষ্যতে কিছু হতে পারত, সেটাকে গুড়িয়ে দেওয়া হলো, বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হলো। যেমন আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের আগেও ছাত্র রাজনীতি করছে, আমাদের পরেও করছে, তারা এটা শেষ করার পরেই পার্লামেন্টের কথা ভাবছে, তার এলাকায় কাজ করছে। এখন যে পরিস্থিতিটা এখন দাঁড়াইছে, যে পার্টিটা গঠন করছে, বাংলাদেশে আইন অনুযায়ী এনসিপি কোনো রাজনৈতিক দল না, তার নিবন্ধন নাই, তার কয়টা অফিস আছে সে অ্যাপ্লাই করে নাই, 2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, তাদের সুবিধা আসছে। এখনো নির্বাচন কেউ কেউ বলছে হচ্ছে না, একে সুবিধা দেওয়ার জন্য। যেমন আপনাকে আমি পরিষ্কার করে বলি যে যখন জামাতের নিবন্ধন বাতিল ছিল, সে 4 দল গঠন করছে, তারপরে 20 দলে ছিল, তারপরে স্বতন্ত্র হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা ইলেকশন করছে দাড়ি পাল্লা মার্কা নিয়ে না, কারণ নিবন্ধন ছিল না, ধানের শীষ নিয়ে। বিএনপির সঙ্গে যখন জোটবদ্ধভাবে ইলেকশন করছে তখন 18-19টা সিট পাইছে। এককভাবে যখন ইলেকশন করতে গেছে তারা, তখন কিন্তু তারা 2-3টে সিট পাইছে। আমি এটা এই কারণে তাদের বিতর্ক করছি না, তারপরেও কিন্তু তারা কারো না কারোর সঙ্গে থাকছে, থেকে ইলেকশন করছে। তারা এই দেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। কিন্তু এই যে সম্ভাবনাময় তরুণরা এসে বেরিয়ে আসলো, তাদেরকে উস্কিয়ে দিল। শুধু ক্যাবিনেটে ডক্টর ইউনূস সাহেব নিলেন না, তাদের স্বপ্ন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা তো একটি সংগঠন তৈরি করতেই পারে। বিদেশে একটা কাগজে ডক্টর ইউনূস এই কথা বলার পরেই তারা উদ্যোগ নেয়।
আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না, মিস্টার নাহিদ কিছুদিন আগে বলল থানা কমিটি গঠন করতে হলে তাদের 40 বছরের নিচে কাউকে নেওয়া যাবে না। পত্রিকায় দেখলাম যে সংগঠনে ঢাকার সভাপতির বয়স 26-27, 40 বছরের মানুষ এসে তাকে নেতা মানবে কি করে? সে নিজে বুঝতে পারছে গ্রামগঞ্জে 40 বছরের নিচে যে ছেলে তাতে পোলাপান বলে, ছেলে এটা সে বুঝে ওই তাদের তো ওই পর্যায়ে এখন সংগঠনও নাই, মানে করতে পারে নাই, তারা ঢাকামুখী, ঢাকা কেন্দ্রিক। তো এই একটা মাত্র এনসিপি যে সম্ভাবনাটা ছিল, জাতীয় মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে যে দলটি তৈরি হয়, সেই দলেরই যেমন বিএনপিও প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু জাতীয়তাবাদী ফ্রন্টের মধ্য দিয়ে। প্রথমে প্রেসিডেন্ট জিয়া রহমানকে প্রার্থীর সমর্থন দেওয়া, সেই জিয়া রহমানের কোনো দল ছিল না, 6টি সংগঠন মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট হয়, সেখানেও বিএনপি না আসে, জাতীয়তাবাদী ফ্রন্ট। তারপরে 79-এ এটাকে দল ঘোষণা করে জিয়া রহমান সাহেব, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ 6টি সংগঠন মিলে। তো এই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে 3-4 বছরের মধ্যে তারপরে সে দল। তখনও বলা হতো এটা মানে সরকারি পর্যায় থেকে এই সংগঠনটা দাঁড়াইছে, রাজনৈতিক দল বানাইছে আসলে বেগম খালেদা জিয়া। মাঠ পর্যায়ে যে দীর্ঘ 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলন, আপসের নেত্রী যে মানে তাকে যে মানে বিশেষণে ভুক্ত করা হলো, এই সময় এই রাজনৈতিক দলে অর্থাৎ একটা লড়াই, সংগ্রাম, আন্দোলন, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সৎ স্বাধীনতার ঘোষক, বিপ্লবী বলবো আমি তাকে ওই সেন্সে। তার ব্যক্তি চরিত্র এখনো পর্যন্ত কোনো কালি লেপন করা যাবে না, মানে কোথাও মাথা নত করেনি, কোথাও আপোষ করেনি, আপসের নেত্রী যেটা আমরা শুনি উপাধি দেওয়া হয়েছিল। তো সেই কারণে সেই দলের এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়া যে ওই যে হাসিনা যে একটা মামলা, মিথ্যা মামলা দিয়ে মাঝে মাঝে বলতো এতিমের টাকা, মানে একটা মানুষের সাইকোলজিক্যালি আমার মনে হয় অসুস্থ না হলে পরে একটা সাবেক, যার কাছে সে নিজেও পরাজিত হয়েছে, যে মানুষটার কাছে 23টা সিটে কখনো তিনি পরাজিত হননি। বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবও পরাজিত হয়েছে, 3টের ভিতরে একটা পরাজিত, শেখ হাসিনা 3টের ভিতরে 2টাই পরাজিত হয়েছে, এরকম আছে। কিন্তু বেগম খালেদা জিয়া 5টা জিতেছে, 5টা জিতেছে, এবং একাধিকবার শুধু যে ঢাকাতে তা না, সারা বাংলাদেশে চট্টগ্রাম যেখানে দাঁড়াইছে 23টা সিটে দাঁড়াইছে এবং জিতছেন। সেই মানুষটাকে এমনভাবে, এমনকি তিনি অসুস্থ, ডাক্তাররা বলছেন, পত্রিকায় আছে, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে মরে না কেন। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে মানুষ, একটা মানুষ হলে পরে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যিনি শুধু মানে মানুষের কি বলবো গণতন্ত্রের প্রতীকের রূপান্তর, গণতন্ত্রের মাথা হিসেবে চিহ্নিত, তাকে তো চিকিৎসা দেয়ই নাই, মরে না কেন। অথচ এই বেগম খালেদা জিয়াও মুক্ত, এই মুক্ত হওয়ার পর হাসিনার সম্বন্ধে একটাও কিন্তু কটুবাক, তার উপরে যে একটু বিরোধী যাব। তবে একটা কথা যেটি শেখ হাসিনা বলে গিয়েছেন যে মরে না কেন, সে কারণে একটা বলতে হয় যে আমাদের যেহেতু আমরা ইসলাম মুসলমান ধর্ম বিশ্বাস করি, রাখে আল্লাহ মারেকে। আজকে শেখ হাসিনা কোথায় আমি শুনতে পাচ্ছি নাকি তার পত্রিকায় দেখেছি তার ছেলে নাকি ঈদ করতে ভারত যাবেন, অপেক্ষা করছেন, শুনতে পাচ্ছি। 9 মাসের মধ্যে সন্তান আসে নাই। তো আমেরিকান পাসপোর্ট নিয়েছেন, এখন হয়তো ইন্ডিয়ার ভিসার জন্য নাকি তিনি দিয়েছেন। তো সেটাই, কিন্তু এটা তো উপরওয়ালার একটা বিচার, এবং সেই বিচার তো আপনি আমাদের জীবন দশায় দেখে গেলাম। কিন্তু মানুষ যেটা আওয়ামী লীগের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, কট্টর আওয়ামী লীগ, তারা বলতো, আমরা যখন প্রচুর এমপি মন্ত্রী সাহেবদের টকশোতে আনতাম, যে কোনো সময় শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই ক্ষমতা থেকে বিদায় হবে না। তা আমরা কি দেখলাম? প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। আমরা কথা বলছিলাম জনাব শামসুজ্জামান দুদুর সাথে, সাবেক ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, তার সাথে আমরা একই আলোচনা নিয়ে ফিরে আসব। আমাদের আলোচনার বিষয় ঐক্য, সার্বভৌমত্ব, নির্বাচন। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জা বসুবরাতিতে আবার ফিরে এসেছি। আমরা আজকে কথা বলছি আমাদের অত্যন্ত একজন পরিচিত অতিথি,
সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক সদস্য জনাব শামসুজ্জামান দুদুর সাথে কথা বলছিলাম। তিনি নানা কথার আলোচনার মধ্যে দিয়ে ঐক্য সার্বভৌমত্ব নির্বাচনের কথা বলছিলেন। দুদু ভাই, আমি খানিক আগে জানবার চেষ্টা করেছিলাম যে 90-এর যে আন্দোলনের মধ্যে আপনারা ছাত্রনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই সময়কার আন্দোলনে যে পার্থক্যটা সেটি আপনি একটু বিশ্লেষণ করেন, এবং যেটি আমরা নিজেরাই দেখেছি সেটি হচ্ছে 90-এর আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা কেউ কিন্তু এমপি হওয়া, দল গঠন করা সেগুলিতে যাবার চেষ্টা করেন। এবার একটু আমরা ভিন্নতা দেখতে পেলাম এবং একই সাথে এই কথাটাও যুক্ত হলো যে আমরা জুলাই বিপ্লবটাকেই কথায় কথায় এন্ডোর্স করছি, কিন্তু গত 15-16 বছরে যে গুম খুন হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো তো আমরা আলোচনার মধ্যে আনা দরকার। আমরা একটু প্রসঙ্গে আসি যে একটু সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস নিয়ে একটু কথা বলতে চাই। সেই বিষয়টা নিয়ে আসলে আপনার বিশ্লেষণ কি, ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য, এবং নিশ্চয়ই আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে গত জুলাই আন্দোলনের সময় 5ই আগস্টের পূর্ববর্তী শেষ 5-7টা দিন যদি সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন না করতো তাহলে কিন্তু কী অবস্থা হতে পারত। তাদেরকেও কিন্তু এক ধরনের বিতর্কিত অবস্থায় ফেলা হচ্ছে কিনা, আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আপনার বিশ্লেষণ কি? আমি আমাদের সময় ছাত্র আন্দোলন, 90-এর গণঅভ্যুত্থান ছোট করেই বলি। হোসেন মোহাম্মদ এরশাদ যখন নির্বাচিত প্রেসিডেন্ট জাস্টিস সাত্তারকে বন্দুকের নলের মুখে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে, তখন অনেকগুলো নাটক সে সাজায়। গালকাটা কামাল, মন্ত্রীর বাসায় খুনি, এই ধরনের আরো কিছু নাটক সে তৈরি করে এবং এই সব নাটকের পিছনে সমর্থন ছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের, শেখ হাসিনা। কারণ জাস্টিস সাত্তারের কাছে ডক্টর কামাল হোসেন, যেটা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, বিপুল ভোটাধিক্যে পরাজিত হয়। শেখ হাসিনা কখনো পরাজয়, মানে গণতন্ত্রের যে স্পিরিটটা, জয় এবং পরাজয় দুটি মেনে নেওয়ার একটা যে সৎ সাহস থাকে, সেটা শেখ হাসিনার ভিতরে এই কাজটা করত না। এই সময় ক্ষমতা গ্রহণের পরে আমরা জানতাম যে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের পিছনে এই ব্যক্তির হাত ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা যখন দখল করে তখন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিল, প্রশ্ন উত্তর বিবিসির, আই এম নট আনহ্যাপি, আই এম নট আনহ্যাপি, এই কথা বলেছিল। ওই সময় বাংলার বাণী ছিল একটা পত্রিকা, শেখ ফজলুল হক মনি যিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন, 15 আগস্টে যিনি নিহত হয়েছিলেন, একসঙ্গে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, শেখ সেলিমের বড় ভাই। জি, সেই পত্রিকা পরে উনি মারা যাওয়ার পরে শেখ সেলিম সম্পাদক ছিল। 82-24 মার্চ সামরিক অভ্যুত্থান, 25 মার্চ হেডলাইন এখনো আমার মনে আছে, এখনো বাংলা বাণী সেটা, একটি গুলিও ফোটে নাই, এক ফোঁটা রক্তও ঝরে নাই, হে সামরিক শাসন তোমাকে অভিনন্দন। বাংলার বাণী ছিল অঘোষিত আওয়ামী লীগের মুখপত্র। আওয়ামী লীগের মুখপত্র সামরিক শাসন জারিকে অভিনন্দন জানাচ্ছে, ভাবা যায়। রক্তপাতহীন মানে ক্ষমতার পালাবদলের কথা এবং অভিনন্দন জানাচ্ছে, অভিনন্দন। আর সেই পার্টির সভানেত্রী কাগজে বিবৃতি দিচ্ছে এবং বিবিসি সাক্ষাৎকারে বলছে, আই এম নট আনহ্যাপি, আমি অখুশি হই নাই। তাহলে আমার মনে আছে দুদু ভাই, এখানে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার এখানে এসেছিলেন 5ই আগস্টের পরপরই। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ তার অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সে কারণের জন্য কিন্তু শেখ হাসিনার পরিণতি হয়েছে। আপনি কিভাবে দেখেন? না, আবুল কাশেম সাহেব তো মানে অত্যন্ত মানে রাজনীতি সচেতন বললে কম বলা হবে। তিনি ধারাবাহিক যে রাজনীতি, একসময় ছাত্র থাকাকালীনই, তারপরে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী জামানায় তার যে বিরোধিতা, মানে অন্যায়ের বিরোধিতা, অনেক শিক্ষকের চুপ হয়ে গেছেন, কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সাহেব, মানে এটা একটা ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় কিছু কেউ না কেউ, ছাত্ররা যেমন লড়াই করেছে, শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক আছেন
যারা নমস্য, তারা এই ছাত্রদেরকে পথ দেখিয়েছে, তার ভিতরে উনি একজন। এই আওয়ামী লীগ সম্বন্ধে যে মন্তব্য করেছেন, অতীত থেকে যদি শিক্ষা সে নিত, তাহলে হাসিনার এই পরিণতি তো হতো না, আওয়ামী লীগের এই পরিণতি হতো না। তাদের হাজার হাজার কর্মী, নেতা এই ধরনের আজকে দুর্দশাই বলবো, পরিণতিটা তো রাজনৈতিক কারণেই। তো এই যে পথে নামালো শেখ হাসিনা, সেটা তো মানে আত্মঅহংকার। যেমন ধর্ম আছে, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যদি আপনি ধর্মের দিক থেকেও বিচার বিশ্লেষণ করেন, তাহলেও সে দোষী। একটু আগে বললেন না বিচারের বিষয়টি, যখন পার্থিব জগতের বিচার ব্যর্থ হয়, বিচার দুটি, আরেকটি আছে উপরের বিচার। এটা আপনাকে মানতে হবে, কোনো না কোনোভাবে সে বিচার হবে। যেটা 15 আগস্টে যখন অপ্রতিরোধ্য, তখন এই সামরিক বাহিনী যে পরিবর্তন এনেছে, আপনি সকল বিচারে এই পরিবর্তনকে আপনি অস্বীকার করতে পারবেন না। মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট, আপনার মনে হতে পারে শেখ মুজিব সপরিবার নিহত হয়েছে, ঘরে আগুন তো তারাই নিজেরাই লাগাইছে। গণতন্ত্র যেদিন কবরস্থ করছে, সকল দলকে বাতিল করছে, সকল পত্রিকাকে বাতিল করছে, শেখ মুজিব তো তখনই 71 মুক্তিযুদ্ধকে অপমান করেছে, তার শহীদদের সঙ্গে সে বেইমানি করেছে বলতে গেলে। এই ধারাবাহিকতায় তো এই ঘটনা এসে দাঁড়িয়েছে। রাজনীতিতে আপনি মানে যেমন সমাজতান্ত্রিক, তারা শ্রমিক, কৃষক, যেটাকে কার্ল মার্ক্সের থিওরি বলেন, লেনিনের থিওরি বলেন, তারাও কিন্তু মানুষের পক্ষের কাজ করার মধ্য দিয়ে তাদের সমর্থনে টিকে থাকে। আর গণতন্ত্র, যেমন শেখ মুজিবের আইবির বিরুদ্ধে একটা বক্তৃতা করতেন পাকিস্তান আমলে, আমি বহু জায়গায় দেখেছি পত্রপত্রিকায়, যে কেউ কখনো গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আলটিমেট গণতন্ত্রই বিজয় লাভ করে। উনি এটা খুব, আওয়ামী লীগ কিন্তু দেখবেন ক্ষমতা দখলের জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য সবসময় গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু যখনই তারা ক্ষমতা হাতে পেয়েছে, তখনই তারা গণতন্ত্রকে কবরস্থ করেছে, ধ্বংস করেছে। শেখ মুজিবের 15 আগস্টে যে পরিণতি, শেখ মুজিবের ওই বক্তব্য ফিরে আসে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা কখনো বিজয় লাভ করে না, গণতন্ত্রই বিজয় লাভ করে। শেখ মুজিবের এই কথাটা তিনি তার জীবন দিয়ে, পরিবারকে জীবন দিয়ে এটাই প্রমাণ করছিলেন যে গণতন্ত্রের সঙ্গে এই শয়তানি করলে, কবরস্থ করলে, বিরোধিতা করলে তার কি পরিণতি হয়। এটা যদি ফিরে আসে এখন, যেটি আমি সেনানিবাস অফিসার্স অ্যাড্রেস নিয়ে কথা বলছিলাম, একই সাথে যদি এটার পর আপনি যদি একটু উত্তর দেন যে আমরা কেন নির্বাচন সংস্কার ও বিচারকে মুখোমুখি করে ফেলছি। আমাদের নির্বাচন সংস্কার বিচার এগুলি তো প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র একটা বিষয়। নির্বাচনের জায়গায়, বিচার প্রক্রিয়ার জায়গায়। এখন আপনাকে তো আমার বোঝাবার কিছু নেই, আমি শুধু দর্শকদেরকে একটু আইডিয়া দেবার জন্য, সেটি হচ্ছে যে আমরা অফিসার্স অ্যাড্রেস নিয়ে আসবো। যদি এখন জুলাই বিপ্লবের পরে এখন যদি কেউ কাউকে খুন করে, সে বিচার তো হতে হবে। আবার যদি নতুন সরকার ক্ষমতায় আসার আগের দিনও যদি খুন হয়, সেটা তো বিচার হতে হবে। গুলি করে, খুন করে, পুলিশ অপরাধ করুক, সাধারণ অপরাধ করুক। তো এই যে বিচারের যে জায়গাটা, সেটা তো একটা প্রক্রিয়া, সেটার সাথে নির্বাচনকে, সংস্কারকে, এগুলোকে মুখোমুখি করা হচ্ছে। সেই উত্তরের আগে একটু জানতে চাই যে অফিসার্স অ্যাড্রেস নিয়ে আপনার বিশ্লেষণ কিছু আছে কিনা। আপনার প্রথমে আমি সেনা প্রধানের যে বক্তব্য এবং তার বিরুদ্ধে যে একটা বক্তব্য দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এটা আমার কাছে খুব আপত্তিকর বলে মনে হচ্ছে। প্রধানত জুলাইয়ের আগস্টের 5 তারিখের যে পরিণতি, সেনাবাহিনীকে আপনার স্যালুট করতে হবে। এই সেনাবাহিনী প্রধান হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এটাকে সামনে এনে তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু তিনি জাতীয় স্বার্থের সঙ্গে যে আপোষ করেননি, সে আপোষটা কি গণতন্ত্র এবং গণতন্ত্র। এই জায়গায় হাসিনা বা সরকার বা তাকে নিয়োগ দাতা বা কর্তা, এই জায়গায় তার কোনো ঘটনা ছিল না। যেমন শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে, সেনাবাহিনী কিন্তু সেদিনই দায়িত্ব পালন করছে, যখন শেখ মুজিব সই সালামতে পায়ে ভাতে টানতে টানতে
ব্যাগ নিয়ে গাড়িতে উঠছিল পাকিস্তানের গাড়িতে এবং যথারীতি পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানে শুধু যাননি, মুক্তিযুদ্ধে তার গল্প শোনা ছাড়া মুক্তিযুদ্ধ কি হয়েছে এটা জানে না। তাজউদ্দিনকে তিনি অপমান করে প্রমাণ করছিলেন তিনি মুক্তিযুদ্ধ পক্ষের কোনো লোক ছিলেন না। তাজউদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন প্রবাসী সরকার হিসাবে, সেই তাজউদ্দিনকে পত্রবাদ বিদায় করছিলেন শেখ মুজিব। তার পদ নিছে, তার সমস্ত কিছু। প্রথমে এসেই তো প্রধানমন্ত্রী তো সে ওনার খেয়ে ফেলছে। সেই তো তিনি মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সরকার প্রধানকে তিনি প্রথম অপমান করা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা, এই কাজটি তিনি করেছিলেন। আমি যেটা বলতে চাই, সেনাবাহিনী 7 নভেম্বরের যে ভূমিকা, সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লব আমি এইখানে মনে করি শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যেরকম 30শে মে স্বাধীনতার ঘোষকের শাহাদত বার্ষিকীর দিনটা ছুটি ছিল, এটা বাতিল করছে, 7 নভেম্বরের ছুটি ছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধে আবার ফিরে আসা, গণতন্ত্র আবার ফিরে 7 নভেম্বর, সেখানেও সেনাবাহিনী যে জনগণের মধ্যে ফিরে আসা সিপাহী জনতার, এটাও এই মাটিতে সংগঠিত হয়েছে। এবং 90 যে গণঅভ্যুত্থান, আজকে আমি এই যে বর্তমান মিস্টার জামান সাহেবকে যে আমরা ধন্যবাদ ওয়াকরুজ্জামান সাহেবকে, তো 90 গণঅভ্যুত্থানের সেই সময় যিনি সেনাপ্রধান ছিলেন, একটা পর্যায়ে এসে কিন্তু তিনি এরশাদের কথা শোনেন নাই। এটা তো আপনার নিশ্চয়ই খেয়াল আছে। এবং তখনই গণঅভ্যুত্থান একটা সার্থকতার দিকে, এবার যেমন 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই মানুষটাকে যদি আমরা সম্মান জানাতে ব্যর্থ হই তাহলে এটা জাতীয় ট্র্যাজেডি। এখনো পর্যন্ত তিনি দেখবেন মানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেব 2 মাসের মাথায় কিন্তু সেনাপ্রধান বলেছে যে এই মাসে, তখনও 24 সাল, 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। খেয়াল আছে কিনা আমি জানি না। প্রথম কোন রাজনীতিবিদও বলে নাই, সরকার প্রধানও বলে নাই, কিন্তু সেনাপ্রধান বলেছিলেন। তখন সরকারের ভিতরে বলছেন শেষ কথাটা বলবেন নির্বাচন সম্বন্ধে ডক্টর ইউনূস। তার কয়েকদিন পরে আবার এই আসিফ নজরুল সাহেব বলছিল এই ডিসেম্বরের মধ্যে চ্যানেল আইর একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন। পরের দিনই তিনি আবার বলছিলেন না 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 আমি শেষ কথা বলবো না, বললে উনি বলবেন। শিক্ষামন্ত্রী, এই যে প্রবীণ মানুষটা, শিক্ষামন্ত্রী নাকি, সে বলার পরে বলছিল যে এই ডিসেম্বরে মানে আগামী 26 সালের মধ্যে আমরা আগেই একটা নতুন সরকার, গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রত্যাশা করতে পারে। কিন্তু এই কথাটা উনিই বলবেন, মানে উনি কখনো স্পষ্ট করে বলেনি। মজার কথাটা আমার দৃষ্টিতে এসছে, আপনার দৃষ্টি আসছে কিনা জানি না, সেটি হচ্ছে এই, উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে অন স্ক্রিন, কিন্তু দিনে বলছেন। রাত্রে ওনার অফিস থেকে সমস্ত মিডিয়াতে, টেলিভিশনে গেছে যে এটা জুন মাসেও যেতে পারে। তা আমি অনেক টেলিভিশনে বলেছি যে বাসের থেকে কুঞ্চিত দর বেশি। ডক্টর ইউনূস বলছে ডিসেম্বরে, আর তার অফিস থেকে কেউ একজন সচিব পাঠাচ্ছে প্রেস রিলিজ, না না জুন মাসে হবে। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় আমাদের দরকার হচ্ছে, মানে কি বলে ওটাকে, আমরা দিন, মাস আর বছর এটা উল্লেখ করে বলতে হবে সরকারকে কোন তারিখে, মানে স্পেসিফিক রোড ম্যাপ, যে কবে নির্বাচন কমিশন তাদের ঘোষণা করবেন, ইশতেহার ঘোষণা করবেন, এর পরবর্তীতে কবে নির্বাচন হবে, কী হবে, সব কিছু একটা দিনক্ষণের রোড ম্যাপ ঘোষণা করার কথা আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন। আজকে কিন্তু সেই আলোচনাটা হয়েছে, আমরা সেই আলোচনা আসবে। প্রিয় দর্শক, আমরা আবার একটা ছোট্ট বিরতি রয়েছি, ঐক্য সার্বভৌমত্ব ও নির্বাচনের কথা বলছিলাম। শ্রদ্ধেয় রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ বিরতির পর আবারও অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ফিরে আসবো। স্প্যানিশ মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি, ঐক্য সার্বভৌমত্ব নির্বাচন নিয়ে কথা বলছেন আমাদের সাথে অতিথি হিসাবে জনাব শামসুজ্জামান দুদু, সাবেক সদস্য, জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, তিনি আমাদের সাথে রয়েছেন। তো তবে আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি, বিশেষ করে
এখন প্রধান দল তো অবশ্যই বিএনপি, এবং আলোর ঝলকানি তো দেশের মানুষ আশা করে যে নির্বাচন পরবর্তী সময় হয়তো বা সকলেই মনে করে যেহেতু আওয়ামী দল তো এখানে নেই, এবং বিএনপির যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠতা জনগণের মধ্যে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে, হয়তোবা বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে। কিন্তু এখন যে অবস্থাটা চলছে সে অবস্থাটায় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এতে কি ফ্যাসিজমের ফিরে আসার কোনো শঙ্কা তৈরি হয় কিনা, ১/১১ মতো কোনো অবস্থা তৈরি হওয়ার মতো কোনো আশঙ্কা আপনারা করেন কিনা? মানে কোন সম্ভাবনা আছে এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, যারা এই কথাগুলো বলছেন তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্যটা নির্বাচনটাকে আড়াল করা, নির্বাচনী ব্যবস্থাকে আড়াল করা, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ যে কোনো বিচারে আপনি নির্বাচন দিলে বিএনপি ভালো করবে, আমি বিএনপি করে বলে বলছি না। বিএনপি সুদীর্ঘ 15-16 বছর একটা লড়াই আছে, ত্যাগ আছে, এটি মানুষের সামনে আছে। এটা ঢাকা শহরে না, শুধু একেবারে প্রত্যন্ত অঞ্চলে তার এর সঙ্গে যুক্ত আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই বিএনপি ক্ষমতায় আসুক যারা চায় না, যারা গণতন্ত্রের বিপক্ষের মানুষ, জ্ঞাতে অজ্ঞাতে, বুঝে না বুঝে, তারা এমন কিছু ঘটনা মানে নিজেদেরকে জড়াচ্ছে যেন বিএনপি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় না আসে। কিন্তু বিএনপির বিকল্প তো নাই। আমার কাছে কেন বলছে এই কারণে, দেখবেন এখানে ব্যাংক দখল হয়েছে, বড় বড় ক্লিনিক দখল হয়েছে, মানে আপনি চেলে আমি নামও দিয়ে দিতে পারি, কিন্তু এইগুলো আলোচনায় নাই। একটা পত্রিকার নাম বললো আপনি জানবেন, বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক, চাঁদাবাজি প্রসঙ্গে বিএনপির কোনো সংবাদ আসলে সেটা যাচাই করে নাই, আগে ভাগে সে এটা 2000-3000 টাকা চাঁদাবাজি এটা প্রকাশ করার জন্য সে খুব উদ্গ্রীব। সে কিন্তু রাজনৈতিকভাবে যারা এই ব্যাংক দখল করছে, এই ক্লিনিক দখল করছে, এটা আবার তারা বিরুদ্ধে, কিন্তু এক লাইনও লেখে নাই। তাদের ভাবখানা হচ্ছে তারা গোষ্ঠীগতভাবে গণতন্ত্রী, মানে সেটা আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে ঘেঁষাঘেঁষি ছিল। যদি ওদের নাম বলে আবার অখুশি হবে, যদি প্রকাশ করে ভীষণ অখুশি হবে। কিন্তু এরা বিএনপির বিরুদ্ধে যত এর আগে হাসিনা যখন ক্ষমতায়, এখানে নাম নিয়ে এখানে গোষ্ঠী 14 গোষ্ঠী উদ্ধার করছে, এখন আবার আওয়ামী লীগ সম্বন্ধে তত নিউজ তারা করে না। হাসিনা পারতপক্ষে তার নামটা নিতে তাদের একটু লজ্জা লাগে এখনো। এইরকম কিছু গোষ্ঠী আছে, এবং যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা অনেকেই দাবি করছে একসময় তাদের হলে থাকার জন্য ছাত্রলীগের সঙ্গে থাকতে হয়েছে। তাহলে পরে অন্যরা কি দোষটা করলো, যেমন ছাত্র দল যারা করেছে একটা তো হলে থাকতে পারে না, ছাত্র উন্নয়নে কিছু কিছু থাকছে, কিন্তু তাহলে পরে ছাত্রলীগ করে ওই হাত, তাহলে ছাত্রলীগের হাত না জামাত বা শিবিরের হাত? কারণ তারা দাবি করছে, বাধ্য হয়ে তারা থাকছে। যারা মেয়েদেরকে অপমানিত করছে শ্লীলতাহানির সঙ্গে যুক্ত, তাহলে ওরা কি ছাত্রলীগের নাকি অনুপ্রবেশকারীরা? প্রশ্ন থেকে যাইতো আমার কাছে যেটা মনে হয়। তো স্বাভাবিক কারণে যারা বিএনপিকে নর্মালি অ্যাকসেপ্ট করতে পারছে না, কিন্তু তারাও আবার ক্ষমতায় আসতে পারবে না, তার ইলেকশনটাকে বন্ধ করা, অন্য কোনো শক্তি আসুক, অন্য কোনো তৃতীয় পক্ষ আসুক। যেমন ভারত, এখন আমি আপনাকে বলি, এদেশে যে 3টে নির্বাচন ভারত যদি উদ্যোগী হতো তাহলে আওয়ামী লীগের এই সর্বনাশটা হতো না। ভারত দেখবেন যখন ইলেকশন হয়েছে, এই যে ওদের সুষমা স্বরাজ, সুজাতা সিং এসেছিল, যে এরশাদের, উনি এসে এরশাদকে বাধ্য করছে যদি হাসিনা ইলেকশনে সে না যায় তাহলে পরে মানে জঙ্গিরা এসে ক্ষমতা দখল করতে পারে। মানে কি যুক্তি! হাসিনা যখনই ইলেক্টেড হয় নাই, মানে নির্বাচনিত হয় নাই, দেখবেন যে 5 মিনিটের ভিতরে তারা ফুল রোলটা আগে বানায় রাখছিল,
দৌড়ে গিয়ে তাদের দেশের প্রতিনিধি রাষ্ট্রদূত তাকে আগে প্রথম অভিনন্দন জানাইছে। কারা? পার্শ্ববর্তী দেশ। যখন সে আমার ধারণা শেখ মুজিবকে মৃত্যুর দিকে ঠেলে দিছে শেখ মুজিবের পরিবার, শেখ মুজিবের দল, এর থেকেও বেশি ঠেলে দিছে এই পার্শ্ববর্তী দেশ। কেন? কিভাবে? তারা কি শেখ মুজিবকে গণতন্ত্র যখন তিনি বাতিল করছেন, আওয়ামী লীগ কবরস্থ করছে, আওয়ামী লীগ তো স্বাধীনতার যুদ্ধে নাকি নেতৃত্ব দানকারী, তাহলে কি তিনি মুক্তিযুদ্ধকে বাতিল করছেন? প্রশ্ন তখন তো তারা চাপ প্রয়োগ করতে পারতেন, তুমি এরকম ভুল পথে যেও না, ভুল পথে যেও না, কিন্তু করছে বলে আমার জানা নাই। এই তাদের যে এজেন্সি তারা কি কিছু জানতো না? সব জানতো। তাহলে পরে আমার কাছে যেটা মনে হয়েছে এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, ওই যে একটু আগে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ফজলুল হক সাহেবের কথা বললেন না, যে আওয়ামী লীগ কখনো কোনো সময় ইতিহাস থেকে শিক্ষা, অতীত থেকে শিক্ষা নেয় নাই বলেই তাদের যে পরিণতিটা, এই যে সর্বশেষ পরিণতি না, আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাসে। যেমন মুসলিম লীগ, আপনি এত খারাপ দল ছিল না, এত গণবিরোধী, এত নির্যাতনকারী ছিল না, কিন্তু 71-এ তারা মুক্তিযুদ্ধের পাকিস্তান রক্ষা করছে, কিন্তু জামাত বা অন্য জঙ্গি সংগঠনের মতো তারা অস্ত্র ধরে নাই। এরাও পাকিস্তানের প্রতিষ্ঠার পরে একসময় মানুষের ভোটে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে 54 নির্বাচন। আর এবার ভোটে না, এবার তারা নিশ্চিহ্ন হয়েছে তার নীতিগত অবস্থান থেকে একেবারে মানুষের ঘৃণার জনরোষে। আপনি ভাবা যায় যে শেখ মুজিবের কন্যা, যিনি তার বোধহয় 24 ঘন্টা আগেও বলেছে মুজিব কন্যা পালায় না, দম্ভের সঙ্গে মুজিব কন্যা, এই পালানো আমার কাছে মনে হচ্ছে সে তার বোনকে নিয়ে প্লেনে ওঠায়, সেই সময় যদি এই মিস্টার ওয়াকার সেনাপ্রধান, তার নিয়ে যত বিতর্কেই আপনি করেন না কেন, ওই সময় যদি তাকে ওই বাসায় বা এমনকি জেলে, আমার ধারণা জেলে রাখলেও জেল ভেঙে মানুষ তখন তাকে ছিঁড়ে ফেলতো। ক্যান্টনমেন্টে রাখলে পরে ক্যান্টনমেন্ট নিরাপদ থাকতো না। এখন তার বিরুদ্ধে যে অভিযোগই করা হোক না কেন, হাসিনা সেই সময় পালানো, তো যদি আমার তো ধারণা প্লেনে না উঠতো, ওকে দৌড়িয়ে যতক্ষণ নিঃশ্বাস থাকতো ততক্ষণ দৌড়াতো। আমি অনেক মিটিংয়ে বলছি যে তার এক সময় পালাতে হবে এবং বিমান অথবা হেলিকপ্টার ঠিক করে রাখতে হবে। বক্তৃতার জন্য আমরা বলতাম, কিন্তু সেটা যে বাস্তবে রূপ হবে, আমার অনেক শ্রোতা দর্শক রাজনীতি সহকর্মীরা বলছে, এটা তুমি কি আগের থেকে জানতা? বেগম জিয়া বলেছে না, একসময় পুচে যাবে, গলে যাবে, তারা ঘৃণার রূপান্তরিত হবে। দেশনেত্রী বেগম খালেদা তার বক্তৃতা বলছে, কারণ তাদের যে ভূমিকা, তাদের যে পদক্ষেপ, তাতে এই গণবিরোধী ভূমিকাটা দেখেন। এমন একটা ব্যাংক আছে, রাজনীতিবিদ কেন, কোনো মানুষের দল চালাতে গিয়ে কত টাকা লাগে, পরিবার চালাতে কত টাকা লাগে, আপনার এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকটা আপনার ধ্বংস করে নাই, একেবারে শেষ করে নাই। এখন অনেকটা তো এমন একটা অর্থনৈতিক পরিস্থিতি, এই সরকারও পারে নাই। গল্প আমরা অনেক কথা বলছি, একটা টাকাও আনতে পারে নাই এই সরকার। বাচ্চারা কিন্তু টাকা ফিরিয়ে আনা সম্ভব হয় নাই, একটা টাকাও না, কিন্তু খুব গল্প ছিল। এবং আমরাও বিশ্বাস করেছি যে দেশে বিদেশে তার পরিচিতি আছে, তার ভূমিকা আছে, বিভিন্ন রাষ্ট্র তাকে পছন্দ করে, হয়তো করে, কিন্তু টাকা আনার ব্যাপারে তার উদ্যোগ সফল হয়নি। একটা অস্ত্র তারা, মানে এমন কোনো না, তাদের বাড়ির দারোয়ান, তাদের মানে গাড়ির ড্রাইভারকে পর্যন্ত লিগালি অস্ত্র লাইসেন্স দিছে তারা, লাইসেন্স বাতিল করছে, অস্ত্র কোথায়? তাহলে পরে এদের কাছে অস্ত্র এবং অর্থ, অবৈধ অর্থ এবং অস্ত্র আছে। পার্শ্ববর্তী একটি শক্তি, বড় দেশ তাদের সমর্থনে আছে, যেটি এখনো পর্যন্ত তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই অপপ্রচারের কারণে এখানে আমাদের যেসব ভাইরা আছে, আমরা সংখ্যা লঘু বলি না, ধর্ম কখনো মানুষকে লঘু বানায় না। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই আমরা ভাই ভাই হিসাবে হাজার বছর ধরে কেন বসবাস করছে। বরঞ্চ ওই দেশ যখন এই প্রশ্ন তোলে, তখন
আমার কাছে আমাদের অনেক বন্ধু আছে, তারা বলে যে দোস্ত এটা তো বিপজ্জনক করে ফেলছে তারা। তাহলে কি করবি, এটা করার তো কিছু নাই। তারা তাদের স্বার্থে এই দেশকে, যেমন তিস্তা, আপনি তো পদ্মা সম্বন্ধে জানেন, এখন যান হার্ডিং ব্রিজের নিচে গরু গাড়ি চালিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনার আব্দুল আলিম এই গান শুনলে, পদ্মার ঢেউরে যে টান দিত, এই গান শুনলে লোকে বলবে কি বলছে, এখন পদ্মা এখন চর। তিস্তায় কোন আমি ওই যে একটা আন্দোলন চলছে সেদিন, সে আন্দোলনে 5টা জেলাতে দুলু সাহেবের নেতৃত্বে আমরা গেছিলাম। 5টা জেলাতে কি মর্মান্তিক, সেখানে না গেলে বোঝা যাবে না। আচ্ছা, 5টা জীব বৈচিত্র্য, কৃষি, মানুষের সভ্যতা সবকিছু ধ্বংসের মূলে। আমাদের নাকি বন্ধু রাষ্ট্র 54টি নদীর পানি বন্ধ করে দিয়েছে, বাদ দিয়ে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের কৌশল শুধু না, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং সরকারকেও সতর্ক হতে হবে এই জন্যে, এইভাবে একটা দেশ, গণতন্ত্রবিহীন একটা দেশের মধ্যে যেমন বিপজ্জনক, বহির্বিশ্ব এটা দীর্ঘদিন গ্রহণ করবে না। কিন্তু ভাই, ঈদ তো সামনেই, আপনার সাথে হয়তো আমার ঈদের এই আনুষ্ঠানিকতা আর দেখা হবে না। ঈদ উপলক্ষে আপনার শুভাকাঙ্ক্ষী বা দেশবাসীর জন্য আপনার কোনো বিশেষ কোনো শুভেচ্ছা আছে কিনা? অবশ্যই। বাংলাদেশের দুটো পর্ব, একটি ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই সময় সব থেকে গরিব মানুষটা তার সন্তানকে নিয়ে, তার স্ত্রী, তার পরিজনকে নিয়ে একটা উৎসব করতে চায়। এই কষ্টের মধ্যেও অনেকে ঋণগ্রস্ততার মধ্যেও আরো ঋণ করে। আমি বলবো সরকারের উদ্যোগী হয়ে গতবার ঈদুল ফিতরে সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে খুব বেশি অনেক প্রতিষ্ঠানই বেতন দিতে পারে নাই। সরকারি উদ্যোগ হয়ে যাতে এই ঈদে অন্তত ঈদুল আজহার আর খুব বেশি একটা সময় নাই, তাদের সপক্ষে দাঁড়ানো, আর যাদের সামর্থ্যবান মানুষ আছে আশেপাশে তাদেরকে একটু খোঁজ নেওয়া। আমরা যদি এই উদ্যোগটাও নেই, যদি আমি দুটো মানুষকেও সহযোগিতা করতে পারি, তাহলে এরকম সব মানুষ যদি কারো হয়তো 1000 মানুষের সামর্থ্য আছে খোঁজ নেওয়া, তো এর মধ্য থেকে আমরা ঈদটাকে সত্যি উৎসবে রূপান্তরিত করতে পারবো। দর্শক, ঈদটা উৎসবে রূপান্তরিত হোক, এবং যেটি দুদু ভাই বললেন যে আমার আশেপাশে যারা আছে, যে 2জন পারবেন, 5জন পারবেন, 10জন পারবেন, তাদের সহযোগিতা আগে আসবেন। একটি কথা, সেটা হচ্ছে ঐক্য সার্বভৌমত্ব, নির্বাচনের সংস্কার, বিচার, এগুলি সবগুলোকে একে অপরের সাথে মুখোমুখি অবস্থানে না করে, যেটি জাতির প্রত্যাশা, সেটি হচ্ছে কি একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাবে, একটা নির্বাচনের পথে বাংলাদেশ যাবে। দেশের মানুষ হয়তো নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় আছে, একটা উৎসবমুখর ভোট আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বহুদিন পর একটি ভোটে তাদের যে ভোটের অধিকার, একদিনের যে বাদশা হবার তার যে গৌরব, সেই অধিকারটি সে প্রয়োগ করতে পারবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক ছাত্রনেতা, আমাদের অনেকেরই মেন্টর জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা, আপনাকে ধন্যবাদ জানিয়ে ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।